হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যে ছোটবেলা থেকেই খুবই দুর্বল। তার কাছ থেকে কেউ কখনো বড় কিছু আশা করতো না। কারণ চুপ-হ্যাং খুব দ্রুত রেগে যেত, কিন্তু হ্যাভেন তার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিল। কারণ ভবিষ্যতে সে হয়ে উঠবে গড অফ আসুরা। এক ঝড়ের রাতে হঠাৎ করে আকাশ থেকে নেমে আসে ভয়ঙ্কর নাইন কালার থান্ডার, যা সরাসরি আঘাত করে চুপ-হ্যাং এর উপর। আর সেই মুহূর্ত থেকেই তার জীবনে আসে বড় পরিবর্তন। সে পেয়ে যায় অসীম শক্তি, আনলিমিটেড পাওয়ার। ধীরে ধীরে সে নিজের শক্তির ব্যাপারে জানতে পারে, আর এক সময় তাকে চিনতে শুরু করে গড অফ রেজ নামে। এবার আমাদের গল্প শুরু হয় চুপ-হ্যাংকে নিয়ে, যেখানে আমরা দেখি চুপ-হ্যাং ভয়ঙ্কর একজনের সাথে ফাইট করতেছে। তার মুখে কোনো ভয় নেই, বরং ব্যাকগ্রাউন্ডে চুপ-হ্যাং এর কণ্ঠে শোনা যায়, আজ পর্যন্ত মানুষ এটা ভেবেছে আমি আসলে কে, কিন্তু যখন যুদ্ধের কথা আসে আমি হয়ে যাই একদম আলাদা। কেউ জানে না আমি ইতিমধ্যে পৌঁছে গেছি মার্শাল গড লেভেলে। তুমি যদি আমার শত্রু হও, তোমার কাছে যত পাওয়ার বা ট্রেজারই থাকুক না কেন, শেষ পর্যন্ত তোমারই হারতে হবে। আমার সামনে বড় বড় আর্মিও টিকতে পারে না। মানুষ আমাকে চেনে এক ভয়ঙ্কর মনস্টার হিসেবে। কিন্তু আজকের দিনটা একটু আলাদা, কারণ প্রথমবারের মতো আজকে আমি এমন একজন ওয়ারিয়র পেলাম যার সাথে ফাইট করতে আমাকে পরিশ্রম করতে হচ্ছে। আরে আমি এসব কিছুর মধ্যে বলতেই ভুলে গেছি আমি কে। আমি হলাম মার্শাল গড আসুরা, আর এটা আমার গল্পের শুরু। চুফেং এর এটা বলার সাথে সাথে কয়েক বছর আগে সিন শিফট হয়, যেখানে আমরা দেখি চুফেং এর গল্পটা শুরু হয়, যেখানে আমাদের সর্বপ্রথম জিয়াং ডাইনেস্টি দেখানো হয়, যেখানে রয়্যাল ফ্যামিলির একজন এল্ডার ভবিষ্যৎবাণী করে দেয় যে আজকের দিনে একজন হেভেনলি গড জন্ম নেবে, যার কারণে রয়্যাল ফ্যামিলি আর্মি বের হয়ে যায় নতুন জন্ম নেওয়া বাচ্চাদের খোঁজে। কারণ কেউ জানতো না এই হেভেনলি গড এদের জন্য শান্তি নাকি কষ্ট নিয়ে আসবে। এই জন্য রয়্যাল ফ্যামিলির গার্ড কন্টিনেন্টের আজকের জন্ম নেওয়া বাচ্চাদের খুঁজতেছে, যাতে তারা সময় থাকতে গড অফ আসুরাকে ঠিকানা লাগাতে পারে। হয়তো এরা জানতো না গড অফ আসুরা সত্যি বাচ্চাদের জন্ম নেবে। আর অন্যদিকে ঝড় বৃষ্টির রাতে চুফেং লুকিয়ে তার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু তখনই হঠাৎ করে পিছন থেকে চলে আসে তার বাবা। বলে, তুমি কি সত্যি কিংলং সেক্টরে সেই টেস্ট দিতে যাচ্ছ? দিনের বেলা ভাইদের সাথে যাওনি, আর এখন একা যাচ্ছ? চুফেং বলে, আমি যদি আপনাকে বলতাম আপনি কি আমাকে যেতে দিতেন? কারণ তার পরিবার তাকে কখনো গুরুত্ব দিত না, সবাই তাকে ব্যর্থ মনে করত। তার বাবা তাকে ঘোড়া দিয়ে বলে, পথে অনেক লম্বা, তুমি একা যেতে পারবে না। আর যদি টেস্টে ফেলও করো, মন খারাপ করো না, তুমি ফিরে এলে আমরা অন্য কোনো কাজ খুঁজে নেব। এই কথা শুনে চুফেং একটু ইমোশন হয়ে যায়, কিন্তু ঘোড়ায় চড়ে সে বলে, আমি আর কখনো ফিরে আসবো না। এরপর শুরু হয় তার যাত্রা। রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাত। হঠাৎ করে তার শরীরে অদ্ভুত কিছু শুরু হয়, আর ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে নাইন কালার থান্ডার, যা সরাসরি আঘাত করে তার শরীরে, যার ফলে চুফেং এর শরীরে অনেক ব্যথা হতে শুরু করে। চুফেং মনে করে এই ব্যথার কারণে তার শরীর ফেটে যাবে, আর এই ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে দেখতে পারে তার অতীত, যেখানে তার পরিবার তাকে অপমান করত আর বলতো সে কোনো কাজের নয়। ঠিক তখনই একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়, আর চোখ খুলতেই চুফেং দেখতে পারে একটা ড্রাগন তার শরীরের ভিতরে ঢুকে যায়। এরপর সিন শিফট হয়ে কিংলং সেক্টে আসে, যেখানে আমরা দেখি অনেকেই টেস্ট দিতে এসেছে। কিছুক্ষণ পর চুফেনও সেখানে পৌঁছে যায়। দেখে মনে হচ্ছিল সে দৌড়ে এসেছে। কাউন্টারে গিয়ে বলে, আমিও টেস্ট দিতে চাই, কিন্তু কাউন্টারের ছেলে তাকে চিনে ফেলে, কারণ সে ছিল তার কাজিন। সে তাকে অপমান করে বলে, তুইও নাকি এখানে কিংলং সেক্টে কাল্টিভেশন করবি? তুই তো একদম অযোগ্য, তুই আমাদের চু ফ্যামিলির নাম খারাপ করবি, তুই এখান থেকে চলে যা। তারপর চুফ্যাংকে বুলি করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই চলে আসে একটা মেয়ে, যে আর কেউ না, সে হলো এল্ডার সুরান। এল্ডার সুরান চুফ্যাংকে এন্ট্রি দেয়। এরপর সিন শিফট হয় আর টেস্টে চলে আসে, যেখানে আমাদের দেখানো হয় কোর ডিসাইপেল গং লিওয়ানকে, যেখানে গং লিওয়ান বলে, তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধু একটা দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আর যেভাবেই হোক সন্ধ্যার আগে বেরিয়ে আসতে হবে। আর এই সময় আমাদের এল্ডাররা তোমাদের স্কিল নোট করবে, আর যদি আমাদের ভালো লাগে তাহলে তোমাদের ইনার ডিসাইপেল বানানো হবে, আর এটার সাথে তোমাদের আরো কিছু রিওয়ার্ড দেওয়া হবে। এটা শুনে একজন জিজ্ঞাসা করে, কি রিওয়ার্ড পাবো? তখন গং লিওয়ান বলে, যে সবচেয়ে ভালো পারফর্ম করবে তাকে 3টা রিওয়ার্ড দেওয়া হবে। প্রথমত তাকে আমরা কোর ডিসাইপেল বানাতে পারি, দ্বিতীয়ত সে পাবে ফেরি গ্রাস, তৃতীয়ত সে পাবে 3 থান্ডার মুভস স্কল, যেটা আমাদের এনসেস্টর তৈরি করেছে। আর এটা বলার সাথে সাথে গং লিওন অ্যাসাইনমেন্ট শুরু করে দেয়। এরপরে আমরা দেখতে পাই সবাই একসাথে ভেতরে ঢুকে পড়ে, যেখানে চুফেংও ছিল, কিন্তু কেভে ঢোকার পর সবাই হারিয়ে যায়। চুফেংও আলাদা হয়ে রাস্তা খুঁজছিল। ঠিক তখনই একটা ভয়েস তাকে বাম দিকে যেতে বলে। চুফেং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু সেই কণ্ঠে তাকে বরাবর বাম দিকে যেতে বলে। অবশেষে কোনো উপায় না পেয়ে চুফেং সেই কণ্ঠের উপর ভরসা করে এগিয়ে যায় বাম দিকে। অন্যদিকে বাইরে থাকা এল্ডাররা বুঝতে পারে কেউ একজন টেস্টের ভিতর মেন্টাল পাওয়ার ব্যবহার করছে। কিছুক্ষণ পর চুফেনও পৌঁছে যায় একটা কেভের ভিতর, আর সেখানে সে খুঁজে পায় স্পিরিট গ্রাস 3 থান্ডার মুভস স্ক্রল। চুফেন খুশি হয়ে বলে, আমি তো ঠিক জায়গায় এসেছি। হঠাৎ করে 50টারও বেশি বিস্ট চুফেংকে ঘিরে ফেলে চারিদিক থেকে, আর চুফেং এর উপর
বিস্টগুলো আক্রমণ করে। চুফেং বিস্টগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিস্টগুলো এতটাই শক্তিশালী ছিল যে বিস্টগুলো সহজেই চুফেংকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে বাইরে এল্ডাররা বুঝতে পারে কেউ একজন ট্রেজার কেভে ঢুকে পড়েছে আর এখন বিস্টগুলোর সাথে তাকে লড়তে হবে। এরপর সিন শিফট হয় আবার চুফেং এর উপর, যেখানে আমরা দেখি চুফেং প্রায় মরে যাওয়ার অবস্থায়। তার মনে পড়ে যায় তার অতীত, তার বাবার কথা, যে একমাত্র তার উপর বিশ্বাস করত। এই স্মৃতি মনে পড়তেই চুফেং রেগে গিয়ে বলে, আমি এখানে মরতে পারি না। আর ঠিক তখনই প্রথমবারের মতো তার ভিতরে গড অফ আসুরার পাওয়ার অ্যাক্টিভ হয়, যার ফলে চুফেং ট্রান্সফর্ম হয় আর চুফেং এর চোখে দেখা যায় কিলিং ইন্টেন্ট। এরপর চুফেং এক কিক মেরে বিস্ট কিং কে অনেক দূরে ফেলে। এটা দেখে বিস্ট কিং অনেক রেগে যায়, কারণ তার সৈন্যদের সামনে তাকে একটা মানুষ এরম করে মারতে পারে না। বিস্ট কিং তাই রেগে আবার চুফেং এর উপর অ্যাটাক করে, কিন্তু চুফেং তো আর চুফেং নেই, কারণ চুফেং এর ভিতর গড অফ আসুরার পাওয়ার আছে। তাই চুফেং এক পাঞ্চ করে মাটিতে ফেলে দেয় বিস্ট কিং কে, আর তখন ওই বিস্ট কিং এর মেরুদণ্ড ভেঙে দেয় চুফেং। এটা দেখে চারপাশে সবাই হতবাক হয়ে যায় যে একটা মানুষ এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে। এটা দেখে বিস্টগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে অন্যান্য ডিসাইপেলরাও সেখানে চলে আসে। এরপর আমাদের সিন শিফট হয় আর দেখানো হয় চুফেং গংলিয়নের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে সবাই চুফেংকে অভিনন্দন জানায়। এরপর চুফেং অনেক অ্যাটিটিউডের সাথে রিওয়ার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে গ্যারেট এল্ডার বলে, এই ছেলেটা খুবই শক্তিশালী, কেন যেন আমি এর ভেতর গংলিয়নের ছায়া দেখছি। এটা শুনে এল্ডার সুরান বলে, সব থেকে অবাক করা বিষয় হলো সে নিজে নিজেই লেভেল 5 এ পৌঁছেছে। এরপরে সিনে চুফেং বাড়িতে বসে কাল্টিভেশন করছে, আর তখন দেখি আমরা চু ফ্যামিলির অনেক লোক চুফেং এর সাথে দেখা করতে আসছে। আর তখনই চুফেং তার লেভেল ব্রেক থ্রু করে ফেলে, আর চুফেং পৌঁছে যায় স্পিরিচুয়াল মার্শাল আর্টস এর 5th লেভেলে। তাই এটাতে চুফেং এর অনেক খুশি হচ্ছিল। আর ঠিক তখনই তার কাজিনরা বাইরে থেকে চুফেংকে ডাকে। চুফেং তখন বাইরে এসে বলে কি হয়েছে। চু ফ্যামিলির এল্ডার সন চু উই এসে বলে, তুমি কম্পিটিশনে যে রিওয়ার্ড গুলো পেয়েছো সেগুলো আমাদের দিয়ে দাও। তখন আমরা দেখি সেই কাউন্সিলের ছেলেটা বলে, না জানি কিভাবে কম্পিটিশন জিতে গেছে, এর কাছে স্পিরিট গ্রাস আর 3 থান্ডার মুভস স্ক্রল আছে। এটা শুনে চুই বলে, ওইগুলো আমার চাই, কারণ আমি চু ফ্যামিলির এল্ডার সন। তখন চুফ্যাং বলে, আমরা সবাই চু ফ্যামিলির মেম্বার, তাই আমাদের সবার অধিকার সমান। তখন দুইজন ছেলে বলে, তোমার মতো ট্রাস্ট আমাদের সাথে কম্পেয়ার করতে পারে না। ব্রাদার চু ওই কিছু বলতেই যাবে, তখন চুফ্যাং রেগে গিয়ে কাউন্টার আলা ছেলেটাকে এক পাঞ্চ করে আর একজনকে গলা ধরে মাটিতে ফেলে দেয়। এটা দেখার পর একটা মেয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না চুফেং স্পিরিচুয়াল মার্শাল আর্টস এর 5th লেভেলে পৌঁছে গেছে। চুফেং বলে, ব্রাদার চুই তুমি কিছু বলতে চাচ্ছিলে। চুই বলে, আমি এদের এটাই বোঝাচ্ছিলাম যে চুফেংও আমাদেরই একজন। এটা বলতে বলতে চুই সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। এর পরের সিনে আবার চুফেং তার রুমে বসে কাল্টিভেশন করছিল। চুফেং বুঝতে পারে না তার বডিতে কি হয়েছে, তার বডি আগের থেকে অন্যরকম লাগতেছে, যেখানে চুফেং ড্রাগনটাও কেউ দেখতে পারে। সো এই সিনের সাথে আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়। শুরুতে দেখতে পাই চুফেং এর কাজিনরা আগে থেকে বাইরে দাঁড়িয়ে আছে, আর চুফেং দরজা খুলতে তারা চুফেংকে চুলিক জয়েন করতে বলে। এটা শুনে চুফেং তাদের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তখন আমরা সেই মেয়েটাকে দেখি যে বলে, ব্রাদার চুফেং আপনি অনেক বিখ্যাত হয়ে গেছেন, আপনি যদি চুলিক জয়েন করেন তাহলে আমাদের চু ফ্যামিলির অনেক নাম হবে। এটা শুনে চুফেং এর ব্রাদার গুলো বলে, চুলিক অনেক উইক, তুমি যদি চুলিক জয়েন করো তাহলে আমাদের চুলিক অনেক স্ট্রং হবে আর আমরা ফার্স্ট প্লেস পেতে পারি। তখন চু ফ্যামিলি এল্ডারসন চু উই বলে, আমাদের পাস্টের কথা ভুলে যেয়ে আজকে থেকে নতুন করা শুরু করি, কারণ আমরা সবাই চু ফ্যামিলির ছেলে। চুফেং তখন তাদের কোনো পাত্তা না দিয়েই বলে, নতুন ডিসাইপলদের জন্য যে অ্যালেক্সার কম্পিটিশন আছে এটাতে আমাকে যেতে হবে। এই কথা বলতে বলতে চুফেং দরজা খুলতেই দেখে আরো অনেকজন আসছে তাকে টিম জয়েন করানোর জন্য, যেখানে ছিল উইং অ্যালায়েন্স, যারা কিনা কুইংলং সেক্টরের নাম্বার 1 অ্যালায়েন্স, যাদের সবচেয়ে পাওয়ারফুল ওয়ারিয়র ছিল হোয়াইট টাইগার আর হোয়াইট ড্রাগন। এরপর তারা চুফেং এর সামনে এসে দাঁড়ায় আর নিজেদের আসল নাম বলে, ইয়েমিং আর বাইলং। আমাদের মিস সুমি পাঠিয়েছে, যাকে তোমার লেভেল আর স্পিরিচুয়াল মার্শাল আর্টস অনেক ভালো লেগেছে। আমরা চাচ্ছি তুমি আমাদের উইং অ্যালায়েন্স জয়েন করো। সবাই ভাবছিল চুফেং নিশ্চয়ই এগ্রি হয়ে যাবে, কিন্তু চুফেং আলাদা। চুফেং অ্যাটিটিউডের সাথে বলে, তোমরা তোমাদের লিডারকে গিয়ে বলো আমি ইন্টারেস্টেড না। এই কথা শুনে ইমিং আর বাইলং হতবাক হয়ে যায়, কি হলো আমাদের সাথে এটা ইগনোর। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। চুফেং উইং অ্যালায়েন্সকে রিজেক্ট করে দেয়। অন্যদিকে এই কথাটা গংলিয়ানও জানতে পারে, তাই চুফেং এর উপর ইন্টারেস্ট নিতে শুরু করে। এরপর চুফেং অ্যালেক্সার মাউন্টেনে চলে আসে, যেখানে এল্ডার সুরান সব নিউ ডিসাইপলদের এক জায়গায় করে বলে, কংগ্রাচুলেশন, তোমরা সবাই এখন কুইংলং সেক্টরের মেম্বার হয়ে গেছো, তাই তোমাদের সবাইকে একটা
একটা করে সুযোগ দেওয়া হবে এলিক্সার মাউন্টেনে যাওয়ার জন্য। আর এই সুযোগটা জীবনে একবারই পাওয়া যায়। তাই তোমরা যত পারো তত এলিক্সার কালেক্ট করে নিয়ে আসবে তোমাদের জন্য। আর মাউন্টেনের এলিক্সার অনেক বেশি হাই কোয়ালিটির হয়। এরা তোমাদের কাছ থেকে অনেক দূরে ভাগবে। এরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়। তাই তোমাদের নিজেদেরকে নিজেরাই প্রোটেক্ট করতে হবে। সাথে এল্ডার সুরান মাউন্টেনের ফরবিডেন এরিয়া নিয়ে ওয়ার্ন করে। আর যাই কিছু হোক না কেন তোমরা কেউ ফরবিডেন এরিয়াতে যাবে না, কারণ সেখানে যে গেছে সে আর কখনো ফিরে আসেনি। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই চু ফ্যাং পিছনে তাকায়, যেখানে একটা মেয়ে তার দিকে তাকিয়ে অনেক রাগ হচ্ছিল। এটা দেখে চুফেং মনে মনে বলে, আমি কি এই মেয়েকেও কোনো কথায় রাগিয়ে দিয়েছিলাম? বেচারা চুফেং নিজেই বুঝতে পারছিল না যে সে এটা কখন করেছে, কারণ সে সবাইকে কখনো না কখনো রাগাতেই থাকে। এই কারণে সে কয়জনের ফেস মনে রাখবে। এলান সুরান বলে, অ্যালেক্সার হান্টিং শুরু হইল আর তোমাদের সবাইকে সন্ধ্যার আগে অ্যালেক্সার মাউন্টেন থেকে বেরিয়ে আসতে হবে। সবাই পাহাড়ে ঢুকে পড়ে। কিছু দূর যেতেই তারা অ্যালেক্সার খুঁজে পায়, কিন্তু সেগুলো খুব দ্রুত পালিয়ে যায়, যার পিছনে চুফেংও যেতে ধরে। কিন্তু তখনই হঠাৎ করে সে একটা মিস্টেরিয়াস কণ্ঠ শুনতে পায়। সেই মিস্টেরিয়াস কণ্ঠটা বলে, এই ছোটখাটো অ্যালেক্সার নিয়ে সময় নষ্ট করছো কেন? আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে অনেক বেশি অ্যালেক্সার আছে। তোমার জ্যাকপট লেগে যাবে। চুফেং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? কিন্তু কণ্ঠ বলে, তোমার যদি অনেক বেশি অ্যালেক্সার চাই তাহলে আমার কথা শোনো, সময় হলে সব জানতে পারবে। এখন শুধু আমার উপর বিশ্বাস রাখো। তখন চুফেং বলে, ঠিক আছে, তাহলে বলো কোথায় গেলে অনেক বেশি অ্যালেক্সার পাবো? তখন ওই কণ্ঠটা বলে, ফরবিডেন এরিয়া। তখন চুফেং বলে, ফরবিডেন এরিয়া তো অনেক ডেঞ্জারাস, ইভেন এল্ডাররাও যেতে মানা করেছে। এই কথাই ওই কণ্ঠটা বলে, তুমি না বোকা না নর্মাল মানুষ, তুমি সবকিছুই করতে পারবে। এই কথা শুনে চুফেং অনেক মোটিভেট হয়। চুফেং বলে, জীবনের বাজি লাগানোই যাক তাহলে একটা। এই কথা বলেই চুফেং ফরবিডেন এরিয়ার দিকে চলে যায়। সাথে আমরা ওই মেয়েটাকেও দেখতে পাই, যে কিনা চুফেং এর উপর নজরদারি করতেছিল। আর তখন সে বলে, এই ছেলেটা নিজের সাথেই নিজে কথা বলছিল কেন, আর এই ফরবিডেন এরিয়ার দিকে কেন যাচ্ছে? এই কথা বলে সে চুফেংকে ফলো করতে শুরু করে। অন্যদিকে আমরা চুফেংকে দেখি, যে কিনা ফরবিডেন এরিয়ার ভিতরে পৌঁছে গেছে। সাথে চুফেং ওই কণ্ঠটাকে জিজ্ঞাসা করে, আসলে তোমার নাম কি? এই কথায় ওই কণ্ঠটা বলে, এখন তুমি আমাকে তোমার কুইন বলতে পারো, আর বাকিটা তোমাকে আমি পরে বলবো। তখনই চুফেং নিজের পেটের ভিতরে কিছু ফিল করে আর বলে, আমার বডির ভিতর অনেক এনার্জি জমা হয়ে গেছে। এটা কি তুমি করছো? যেটাই কুইন বলে, এটা আমি করিনি, এটা আর কিছু না, এটা হলো তোমার শরীরে থাকা 9 কালার ডিভাইন থান্ডার। এই পাওয়ার অ্যাক্টিভ হওয়ার কারণেই তুমি বিস্ট কিংকে মারতে পেরেছিলে। এটা শুনে চুফেং সব বুঝতে পারে। সেই 9 কালার থান্ডার পড়ার পর থেকেই তার কাল্টিভেশন দ্রুত বাড়ছে। সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল অনুভব করছে। এরপর কুইন আরো বলে, তোমার শরীরে হ্যাভেনলি ব্লাড ফ্লো করছে। আমিও হ্যাভেনলি ওয়ার্ল্ড থেকে এসেছি, কিন্তু এখন আমার কাল্টিভেশন অনেক দুর্বল হয়ে গেছে। আমি বেশিক্ষণ জেগে থাকতে পারবো না, আমাকে বিশ্রাম নিতে হবে। এই কথা বলে এই আওয়াজটা গায়েব হয়ে যায়। যেটা শুনে চুফ্যাং তাকে বলে, কুইন শোনো তো, আমার এখন তোমাকে দরকার। কিন্তু হঠাৎ চুফ্যাং তার সামনে অসংখ্য অ্যালেক্সার দেখতে পায়, যেখানে হাজার হাজার অ্যালেক্সার পুরো জায়গা জুড়ে ছড়িয়ে ছিল। এটা দেখে চুফ্যাং অবাক হয়ে যায়। কিন্তু তখন হঠাৎ করে সেই মেয়েটা তার পিছন থেকে চলে এসে বলে, তোমার সাহস কি করে হলো ফরবিডেন এরিয়াতে আসার? আমাদের এল্ডাররা ফরবিডেন এরিয়াতে আসতে নিষেধ করেছে, তাই তুমি রুলস ব্রেক করেছো। এটা শুনে চুফেং বলে, তাহলে তুমিও তো রুলস ব্রেক করেছো এই জায়গায় এসে। যেটাতে ওই মেয়েটা রাগ হয়ে চুফেং এর উপর হামলা করে বলে, আমার বোন ভুল করেছে তোমাকে আমাদের টিমে জয়েন করার জন্য ওদেরকে পাঠিয়ে, কিন্তু তুমি সবার সামনে আমাকে আর আমার টিমকে অপমান করেছো। তোমার কি মনে হয় তুমি এতটাই পাওয়ারফুল যে আমাদের টিমকে অপমান করতে পারো? এগুলো শুনে চুফেং বুঝতে পারে যে এই মেয়েটা উইং অ্যালায়েন্সের লিডার সুমেই। যেখানে চুফেং শুধু সুমেইকে ডজ করতেছিল, কিন্তু হঠাৎ করে চুফেং তার পিছনে কিছু দেখতে পায়, যেটা দেখে চুফেং শকড হয়ে যায়। এটা দেখে সুমেই বলে, তুমি এমন বিহেভ করছো কেন, যেন তুমি ভূত দেখছো? যেটাই চুফেং রিপ্লাই করে বলে, হ্যাঁ, তোমার পিছনে একটা ভূত আছে। সুমেই এটা শুনে অবাক হয়ে তার পিছনে দেখে যে কিছুই নেই। সে মনে করে চুফেং তাকে মিথ্যা কথা বলতেছে। সাথে আমরা ওই সোল বডিটাকে দেখি, যে চুফেংকে বলে, তুমি তাহলে আমাকে দেখতে পারছো। তখন সুমেইকে ওই ফরবিডেন এরিয়ার এক গ্রিন অরা মারতে চেষ্টা করে, যেটাই সুমেই চুফেংকে বলে, প্লিজ আমাকে বাঁচাও। চুফেং এই কথা শুনতেই কিছু না ভেবেই সুমেইয়ের হাত ধরে ফেলে। তখন ওই সোল বডিটা এসে বলে, এই মেয়েটাই কিছুক্ষণ আগে তোমাকে মারতে চাচ্ছিল, তো তুমি এখন তাকে বাঁচাতে চাচ্ছ কেন? কিন্তু চুফেং কোনো উত্তরই দেয় না। ঠিক তখনই হঠাৎ করে চুফেং এর বডির ভিতর থেকে অনেক বেশি এনার্জি বের হতে শুরু করে, যেটা ব্লাস্টের কারণে আমরা দেখি চুফেং সুমেইকে বাঁচিয়ে নেয়, কিন্তু চুফেংও অজ্ঞান হয়ে যায়।
সোল বডিটা তখন চুফেংকে দেখে ইমপ্রেস হয়ে বলে, তুমি তো আমাকে খুশি করে দিলা, গত হাজার হাজার বছর ধরে আমি তোমার মতো কাউকে দেখিনি। এটা বলার সাথে সোল বডিটা চুফেংকে হিল করে দেয়। সাথে সাথেই ওই জায়গায় যত অ্যালেক্সার ছিল সব চুফেংয়ের বডির ভিতরে দিতে শুরু করে, সাথেই বলে তুমি আমাকে নিরাশ করো না। এরপর সব ডিসাইপল বেরিয়ে আসে অ্যালেক্সার মাউন্টেন থেকে, যেখানে চুফেং আর সুমেইয়ের কোনো নামও নিশান ছিল না। অন্যদিকে ফরবিডেন এরিয়াতে চুফেংয়ের জ্ঞান ফিরে আসে। চুফেং দেখে অনেক দেরি হয়ে গেছে, সে তার বডিতে অন্যরকম এনার্জি ফিল করতেছিল, কিন্তু এখন এসব ভাবার টাইম না। তাই সে দ্রুত সুমেকে নিয়ে অ্যালেক্সার মাউন্টেন গেটে চলে আসে, যেখানে এল্ডার সুরান আগে থেকেই ছিল। সে সুমেকে বেহুশ দেখে বলে, এর কি হয়েছে? তখন চুফেং বলে, সুমেই ফরবিডেন এরিয়াতে গিয়ে বেহুশ হয়ে গেছে। এটা শুনে এল্ডার সুরান অবাক হয়ে যায় আর বলে, তোমরা ফরবিডেন এরিয়াতে কি করতেছিলে আর সেখান থেকে বেঁচে ফিরে এলে কিভাবে? যেটাই চুফেং কোনো উত্তর দেয় না। সাথেই তার ফরবিডেন এরিয়ার কথা মনে পড়ে, যেখানে সে অনেক কঙ্কাল দেখেছে। তাই চুফেং এল্ডার সুরানকে জিজ্ঞাসা করে যে আসলে ফরবিডেন এরিয়াতে কি আছে। তখন এল্ডার সুরান বলে, গত হাজার হাজার বছর ধরে ফরবিডেন এরিয়াতে যে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। এত বছরের ভিতর তোমরাই যারা ওখান থেকে বেঁচে ফিরে এসেছো। তা চুফেং, তুমি ওখানে কি কি দেখেছো? তখন চুফেং কথা পাল্টিয়ে বলে যে ওখানে অনেক ফগ ছিল, যার কারণে আমি কিছু দেখতে পারিনি। কিন্তু এল্ডার সুরানের বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তার আর কি করার আছে। এরপর চুফেং অ্যালেক্সার মাউন্টেন থেকে তার বাড়ির দিকে আসতেছিল, তখনই সে দেখতে পারে তার কাজিনরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল তারা খুব চিন্তায় আছে। চুফেং এর কাজিনরা চুফেং এর কাছে এসে বলে, আমরা তো শেষ। ওই বলে, আমাদের চু ফ্যামিলি থেকে চিঠি এসেছে যে আমাদের চু ফ্যামিলির উপর অ্যাটাক হয়েছে, তো তারা আমাদেরকে ডাকতেছে যাতে আমরা তাদের সাহায্য করতে পারি, যেটা অনেক ডেঞ্জারাস হতে পারে। ইভেন চু ফ্যাং এর বাবা তার জন্য চিঠি পাঠিয়েছে, যেটা ছিল একদম আলাদা, যেটাতে তার বাবা লিখেছে সে যাতে না আসে, কারণ তার বাবা চায় না যে সে যাতে এই যুদ্ধে মারা যায়। এই চিঠি পড়ে চু ফ্যাং আর সময় নষ্ট না করে তার বন্ধুদের নিয়ে চু ফ্যামিলির দিকে রওনা দেয়। তখন রাস্তায় যেতে যেতে আমরা জানতে পারি চু ফ্যামিলি কোশান টাউনে থাকে, কিন্তু সুজুকি টাউন সবসময় কোশান টাউনের উপর হামলা করে। তো এত বড় শত্রুতা থাকার কারণে সুজুকি টাউন একবারে কোশান টাউনের উপর হামলা করে দেয়, যেটাতে এখন দুইটা টাউনের ভিতর ফাইট হবে। যে জিতবে সে অন্য টাউনকে গোলাম অথবা মেরে ফেলতে পারবে। এগুলো কথা চুফ্যাং ভেবে তাড়াতাড়ি চু ফ্যামিলির দিকে রওনা দেয়। এরপর সিন শিফট হয়ে চু ফ্যামিলির উপর আসে, যেখানে আমরা দেখতে পাই চু ফ্যামিলির একজন জি ফ্যামিলির একজন অরিয়রের সাথে ফাইট করতেছিল, যেখানে জি ফ্যামিলির অরিয়র চু ফ্যামিলির অরিয়রকে খুব সহজে হারিয়ে দেয়। যেটা দেখে জি ফ্যামিলির হেড হাসতে হাসতে বলে যে দেখো, তোমাদের চু ফ্যামিলির সবচেয়ে পাওয়ারফুল অরিয়রকেও হারিয়ে দিল আমার ছেলে, এখন তো হার মেনে নাও। কিন্তু চু ফ্যামিলির হেড হার মানতে রাজি ছিল না, যেটা দেখে জি ফ্যামিলির হেড অনেক রেগে যায় আর তার ছেলেকে বলে তিয়ানিকে তার সামনে থাকা অরিয়রকে সে যাতে মেরে ফেলে। যেটা শুনে তিয়ানি তার সামনে থাকা অরিয়রকে গলা ধরে গলার হাড় ভেঙে মেরে ফেলে। যেটা দেখে চু ফ্যামিলির হেড অনেক রেগে যেয়ে তার সাথে ফাইট করতে যাচ্ছিল, কিন্তু তখন চুফেং এর ফাদার চু ইউয়ান তার লিডারের কাছে এসে বলে, ফাদার আপনি অনেক বুড়া হয়ে গেছেন, এখন আপনি এই বডির সাথে লড়তে পারবেন না, তাই এই ফাইট আমাকে লড়তে দেন। কিন্তু তার ফাদার বলে, তুমি তো 6 লেভেলে আর তিয়ানি তো 7 লেভেলে। তখন চুফেং এর বাবা চু ইউয়ান বলেন, আমি আমার চু ফ্যামিলিকে এভাবে মরতে দেখতে পারি না, এতে আমার জীবনই যাক না কেন। এরপর এরিনায় আসার পর তিয়ানি আর চু ইউয়ান নিজেদের পাওয়ার অ্যাক্টিভ করে নেয়। জি ফ্যামিলি হেড তখন তার ছেলেকে বলে একেও মেরে ফেলতে। যে কথা শুনে তিয়ানি চু ইউয়ানের দিকে যেতে শুরু করে, কিন্তু লাস্ট মোমেন্টে চুফেং এসে তাকে এক লাথি মেরে তিয়ানিকে অনেক দূরে ফেলে দেয় আর বলে, তুমি যদি আমার ফাদারকে হাত লাগাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। তখন আশেপাশের লোক বলতে থাকে, এ তো চুফেং, যে কিনা কিছুদিন আগে লেভেল 2 এর ওয়ারিয়র ছিল, আর এখন সে লেভেল 5 এর ওয়ারিয়র কিভাবে? সাথেই আমরা চুফেংকে দেখি যে তার বাবার সামনে হাঁটু গেড়ে তার বাবাকে তার চিঠি দিয়ে বলে, আমি আপনাকে কখনোই একা ছাড়বো না। তখন আমরা তার ফাদারকে দেখি যে কিনা বলতে চাচ্ছিল নেক্সট ওয়ারিয়র 7th লেভেলের। চুফেং বলে, ফাদার আপনি আমার উপর বিশ্বাস রাখুন। চু ইউয়ান চুফেং এর চোখে আলাদা একটা কনফিডেন্স দেখে, যেটা দেখে চু ইউয়ান তাকে আর কিছুই বলতে পারে না। চু ইউয়ান নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে তিয়ানি লাথি খাওয়ার কারণে অনেক রাগিয়ে যাচ্ছিল। চুফেং তখন তার অরা রিলিজ করে। এটা দেখে সবাই ভাবতেছিল যে দুইজন ওয়ারিয়রের ভিতর কে জিতবে, কারণ এখানে একজন 7th আর একজন 5 লেভেলের ওয়ারিয়র। তো এইসব কথা তো চলতেই থাকে, কিন্তু তখনই তিয়ানি চুফেং এর উপর হামলা করে দেয়। চুফেং তিয়ানিকে তার দিকে আসতে দেখে চুফেং 3 থান্ডার মুভস এর ফার্স্ট মুভ অ্যাক্টিভ করে, যার কারণে সে টেলিপোর্ট করে তিয়ানির পিছনে চলে এসে এক পাওয়ারফুল পাঞ্চ করে। তিয়ানি এই পাঞ্চ খেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখে জি ফ্যামিলি লিডার রাগ হয়ে চুফেং এর উপর অ্যাটাক করে দেয়।
কিন্তু চু ফ্যাং তাকেও এক লাথি মেরে অনেক দূরে ফেলে দেয় আর বলে এরপর চু ফ্যামিলির উপর আর কখনো নজর দিবা না। চু ফ্যাং অন্যদের দিকে তাকিয়ে বলে আজ থেকে আমার চু ফ্যামিলির উপর যে চোখ দিবে তার চোখ তুলে নিব আমি। আর এই ডেঞ্জারাস ফাইটের সাথে আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়। সুমি চুফেংয়ের কাছে আসছিল কারণ সে চাচ্ছিল চুফেংকে তাদের উইং অ্যালায়েন্স জয়েন করাতে, কিন্তু তার সাথে থাকা হোয়াইট টাইগার আর হোয়াইট ড্রাগন এই ডিসিশন একদম পছন্দ করছিল না। তারা বারবার সুমিকে বলছিল তুমি কেন ওই ছেলেটাকে অ্যালায়েন্সে নিতে চাচ্ছ। এটা শুনে সুমি এক্সপ্লেন করে যে চুফেং একবার তার অনেক বড় হেল্প করেছিল আর সেই ফেভারের বদলে সে কিছু করতে চায়। এরপর সে বলে চুফেং খুব হট টেম্পারেট ছেলে, যদি না সে উইং অ্যালায়েন্স জয়েন করে তাহলে খুব তাড়াতাড়ি কেউ না কেউ তাকে মেরে ফেলবে, কিন্তু অ্যালায়েন্স জয়েন করলে অন্তত আমরা তাকে সাপোর্ট দিতে পারবো, প্রোটেক্ট করতে পারবো। এত কিছু এক্সপ্লেন করার পরেও হোয়াইট ব্রাদার্স রাজি হচ্ছিল না। তখন সুমি রেগে তাদের চুপ করিয়ে দেয়। সুমি বলে চুফেং খুব ট্যালেন্টেড আর সিস্টার আমাকে বলেছে ক্লিয়ারলি যে কোনো ভাবেই হোক চুফেংকে উইং অ্যালায়েন্স জয়েন করাতেই হবে। এরপর সুমি রাগি মুড়ে সরাসরি চুফেং এর বাড়ির সামনে চলে আসে, তারপর জোরে জোরে ডাকতে শুরু করে চুফেং আজ তোমাকে যে কোনো ভাবেই হোক আমাদের অ্যালায়েন্স জয়েন করতে হবে। সে নন স্টপ কথা বলে যাচ্ছিল, হঠাৎ দরজা খুলে যায়। চুফেং বাইরে এসে বলে আমি তোমাদের উইং অ্যালায়েন্স জয়েন করতে চাই। এই কথা শুনে সুমি পুরো শকড হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি চুফেং এত ইজিলি এগ্রি করবে। এরপর সুমি কিউট একটা এক্সপ্রেশন দিয়ে বলে খুব সুন্দর। কিন্তু ঠিক তখনই চুফেং এর এক ব্রাদার তাড়াহুড়ো করে সেখানে চলে আসে, তারপর সে চুফেংকে সঙ্গে করে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে চুফেং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সব ডিটেলে বলো। তখন সে এক্সপ্লেন করতে শুরু করে যে তারা সবাই মিশন নিতে গিয়েছিল। এই কথা শুনে চুফেং একটু কনফিউজ হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না যে মিশন বলতে কি বোঝানো হতো। তখন সুমি এক্সপ্লেন করে যে এখন যেহেতু চুফেং অফিসিয়ালি ইনার ডিসাইপল হয়ে গেছে তাই তাকে স্পেশাল মিশন দেওয়া হবে। এই মিশন কমপ্লিট করলে এক্সট্রা টাকা পাওয়া যাবে, পাশাপাশি কাল্টিভেশনও ফাস্ট ইনক্রিজ হবে। আর একাডেমি ইচ্ছা করে এসব মিশন দেয় যাতে তাদের সেক্ট অন্য সেক্টগুলোর থেকে ফেমাস হতে পারে বেশি। এরপর চুফেং এর ব্রাদার পুরো ঘটনা এক্সপ্লেন করতে থাকে। সে তারা মিশন নিতে গিয়েছিল, কিন্তু সেখানে হঠাৎ করে লিউমিং চলে আসে। তারপর সে জোর করে তাদের মিশন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শুধু এক্সট্রা মানি আর্ন করার জন্য। এমনকি চুফেং এর ব্রাদার যখন মিশন রেজিস্টার করতে গিয়েছিল তখন লিউমিং তাদের একজনের পা ভেঙে দেয়। আর শুধু তাই না, সে তাদের আরেক ব্রাদারের কাল্টিভেশন পর্যন্ত ডিস্ট্রয় করে দেয়। মানে এখন থেকে সে আর কখনো কাল্টিভেশন করতে পারবে না। এই কথা শুনেই চুফেং এর মাথায় যেন আগুন জ্বলে ওঠে, কারণ নিজের ব্রাদার্সের সাথে এমন অন্যায় সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। কিন্তু তখন হোয়াইট ব্রাদার্স তাকে শান্ত করার চেষ্টা করে। তারা বলে তুমি লিউম্যাং এর কিছুই করতে পারবে না, তুমি এখনো একাডেমিতে নতুন তাই অনেক কিছুই জানো না। এরপর তারা এক্সপ্লেনেশন করে যে লিউম্যাং এর গ্র্যান্ডফাদার এই একাডেমির পানিশমেন্ট হলের এল্ডার। এই কারণেই লিউম্যাং সবসময় অন্যদের বুলি করলেও কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, এমনকি উইং অ্যালায়েন্স পর্যন্ত তার সাথে ঝামেলায় যায় না। তাই তারা চুফ্যাংকে এসব ভুলে যেতে বলে। কিন্তু চুফ্যাং রাগী চোখে তাদের দিকে তাকিয়ে বলে একাডেমিতে রুলস আছে আর সেই রুলস সবাইকে ফলো করতেই হবে। কিন্তু ঠিক তখনই চুফ্যাং এর কাজিন তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সেই গিল্টি ভয়ে যে বলতে থাকে আমাদের মাফ করে দাও, আগে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি চাইলে আমাদের পানিশ দিতে পারো, কিন্তু প্লিজ আমাদের ব্রাদারের জন্য জাস্টিস এনে দাও। এই কথা শুনে চুফ্যাং তাকে উঠিয়ে বলে আমাকে শুধু রাস্তা দেখাও, বাকিটা ওখানে গিয়ে ডিসাইড হবে। এরপর সিন শিফট হয় লিউম্যাং আর তার সাথীদের দিকে। তারা তখন ব্রাদার চুইকে ঘিরে বুলি করছিল। লিউম্যাং অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড নিয়ে বলে তোমার সাহস কিভাবে হলো আমার মিশনে হাত দেওয়ার। সে আরো বলে পুরো একাডেমিতে সবাই জানে যে মিশন আমি চাই সেটা শেষ পর্যন্ত আমার কাছে আসে, তাই চুইয়ের উচিত ছিল শান্তভাবে মিশন ছেড়ে দেওয়া। কিন্তু এখন সে এক্সাম্পল তৈরি করবে যাতে ফিউচারে আর কেউ সামনে এসে দাঁড়ানোর সাহস না পায়। ঠিক তখনই চু ফ্যামিলির এক মেয়ে এসে সামনে বলে তোমার গ্র্যান্ডফাদার এল্ডার হলে এই না যে তুমি সবার উপর অত্যাচার করবে। কিন্তু লিউমিং উল্টো তার কাছে এসে তাকে টিজ করতে থাকে, কারণ সে জানতো তার বিরুদ্ধে কেউ কখনো কিছু বলার সাহস করবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় চুফ্যাং। সে এসে লিউমিং এর হাত শক্ত করে মুচড়ে দেয়। ব্যথায় লিউমিং কাতরাচ্ছিল। সে ভয়ে চিৎকার করে বলে কি হচ্ছে এখানে। তখন চুফ্যাং ঠান্ডা ভয়ে যে বলে তোমার হাত অনেক বেশি বাড়তে শুরু করেছে। এই কথা শুনে লিউমিং তার সাথীদের সবাইকে একসাথে চুফ্যাং এর উপর অ্যাটাক করতে বলে, কিন্তু চুফ্যাং নিজের পাওয়ার অ্যাক্টিভ করে কয়েক সেকেন্ডের মধ্যে লিউমিং এর সাথীদেরকে মাটিতে ফেলে দেয়। এরপর সে ব্রাদার চুইয়ের দিকে তাকিয়ে লিউমিংকে জিজ্ঞাসা করে তার পা তুই ভেঙেছিস। ভয়ে লিউমিং মিথ্যা বলার চেষ্টা করে না আমি কিছু করিনি, কিন্তু এবার চুফ্যাং তার কথা আর শোনে না। সে সঙ্গে সঙ্গে লিউমিংকে মাটিতে ফেলে দেয়, তারপর রাগের সাথে তার পা ভেঙে দেয়। ব্যথায় লিউমিং ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই এসে হাজির হয়
হয় তার গ্র্যান্ডফাদার, একাডেমির পেনাল্টি হলের এল্ডার। সে এসে রেগে চুফেংকে বলে, তুমি এটা কি করছো? তোমার সাহস কিভাবে হলো নিজেদের ক্লাসমেটদের বুলি করার? এই কথা শুনে চুফেং ঠান্ডায় কিন্তু ডেঞ্জারাস টোনে বলে, বুড়ো তুই অন্ধ নাকি? তোর এই নাতি আমার 2 ক্লাসমেটের জীবন নষ্ট করে দিয়েছে। একজনের কাল্টিভেশন কমপ্লিটলি ডিস্ট্রয় করেছে, মানে সে আর কখনো কাল্টিভেশন করতে পারবে না। আর একজনের পা ভেঙে দিয়েছে। তারপরে তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি কি করছি, কেন এটা করছি? কিন্তু সে এল্ডার নির্লজ্জের মতো উত্তর দেয়, আমার গ্র্যান্ডসন একটু ইম্যাচিওর, ভুল করে সে এসব করে ফেলেছে। তাছাড়া ইয়ং পিপলদের ফাইটে এমন ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে। এমনকি সে কাল্টিভেশন ডিস্ট্রয় হওয়ার ঘটনাকেও তুচ্ছভাবে নিতে শুরু করে। এল্ডারের কথা এখানেই শেষ হয়নি। সে নির্লজ্জের মতো বলতে থাকে, ওর ফিউচারের দায়িত্ব আমি নিব। অনেক টাকা দেব, খাবার আর কাপড় ফ্রিতে পাবে। এই কথা শুনে চুফেং এর রাগ একদম লিমিট ক্রস করে যায়। চুফেং ঠান্ডা কিন্তু ডেঞ্জারাস ভয়েসে বলে, ভাগ্য ভালো তুমি পানিশমেন্ট হলের এল্ডার, না হলে এই কথাগুলো বলার পর আমি তোমার এমন অবস্থা করতাম যা তুমি সারা জীবন মনে রাখতে। এরপর চুফেং স্পষ্টভাবে বলে দেয়, আজ তোমার নাতি শুধু জাস্টিস হবে। এই কথা বলে সে নিজের এনার্জি অ্যাক্টিভ করে, কারণ সে লিউমিং এর কাল্টিভেশন সম্পূর্ণ ডিস্ট্রয় করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই চুফেং কুইনের ভয়েস শুনতে পারে। সে চুফেংকে ওয়ার্নিং দিয়ে বলে, এখন এটা করো না, তোমার বর্তমান পাওয়ার দিয়ে এই এল্ডারের বিরুদ্ধে যাওয়া সেফ হবে না। সে আরো বলে, লিউমিং আর তার ফ্যামিলি শুরু থেকেই খারাপ ছিল। তারা চুফেংকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এখন অযথা বড় এনিমি তৈরি করাটা ঠিক হবে না। কিন্তু চুফেং রাগি চোখে উত্তর দেয়, আমি এটা শুধু আমার ব্রাদারদের জন্য করছি না, আমি এখানকে সবাইকে দেখাতে চাই আমি কাউকে ভয় পাই না। যে আমার সাথে ঝামেলা করবে তার পরিণতি খুব খারাপ হবে। এই কথা শুনে এল্ডার আর লিউম্যাং প্যানিক করতে শুরু করে। সে চুফেংকে থামিয়ে বলে, দেখো তুমি যেটা চাও সেটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারি, কিন্তু যদি তুমি লিউম্যাং এর কাল্টিভেশন ডিস্ট্রয় করো তাহলে আমার ফ্যামিলি তোমার বিরুদ্ধে রিভেঞ্জ নেবে। কিন্তু চুফেং এবার ক্লিয়ার করে দেয়, মনে হয় তুমি আমার কথা বুঝিনি, আমি কাউকে ভয় পাই না। আর এই কথা বলেই সে লিউম্যাং এর কাল্টিভেশন কোর ডিস্ট্রয় করে দেয়। এই সিন দেখে আশেপাশে সবাই পুরো শকড হয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ কেউ ভাবতেই পারেনি চুফেং সত্যি এমন কিছু করবে। এমনকি সুমেও এই সিন দেখে কমপ্লিটলি স্ট্যান্ড হয়ে যায়। এরপর সে দ্রুত হোয়াইট ব্রাদারদের নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এল্ডার লু রাগের সাথে একদম পাগল হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, চুফেং এবার তুমি বাঁচতে পারবে না। এরপর সিন শিফট হয়ে গংলিয়নের দিকে আসে। তার সার্ভেন্ট এসে পুরো ঘটনা তাকে জানায়, কিন্তু সারপ্রাইজলি গংলিয়ন খুব একটা শকড হয় না, কারণ সে আগে থেকে চুফেং এর উপর নজর রাখছিল। তার মনে সন্দেহ ছিল চুফেং আসলে নিজের রিয়েল পাওয়ার লুকিয়ে রেখেছে, বিশেষ করে জি ফ্যামিলির ফাইটের পর থেকে। সে নিশ্চিত হয়ে যায়, কারণ সে জানতো সাধারণ কেউ ইজিলি হায়ার লেভেল ওয়ারিয়রকে ডিফিট করতে পারে না। এখন গংলিয়ন শুধু একটা জিনিস দেখতে চাইছিল, চুফেং এবার এক্সিকিউশন হলের এল্ডারের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। এরপর আবার সিন শিফট হয়ে যায় পানিশমেন্ট হলে। সেখানে এল্ডার লিউ প্রচন্ড রেগেছিল। সে নিজেদের লোকদের বলে, ওই ছেলেটা আমার নাতিকে ইউজলেস বানিয়ে দিয়েছে, আমি রিভেঞ্জ নেব। আমি চুফেং এর হাত পা একেবারে ভেঙে দেব, ওকে এত পেইন দেব যতক্ষণ না আমার রাগ শান্ত হয়। কিন্তু মজার ব্যাপার হলো এসব কথা চুফেং নিজেও শুনছিল, তারপরও তার মুখে বিন্দুমাত্র ভয় ছিল না। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় এল্ডার সুরান। এল্ডার সুরানকে দেখে এল্ডার লু অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন এল্ডার সুরান শান্তভাবে উত্তর দেয়, আমি এখানে চুফেংকে নিতে এসেছি। কিন্তু এল্ডার লু তখনও রেগে ছিল। সে রেগে চিৎকার করে বলে, তুমি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না আমি আজ তাকে পানিশ করব? এল্ডার লু রেগে ফেটে পড়ে বলতে থাকে, সে আমার নাতির সাথে যা করেছে আমিও তার সাথে ঠিক একই কাজ করব। কিন্তু সুরান এবার গম্ভীর হয়ে উত্তর দেয়, তোমার নাতির সাথে যা হয়েছে সে সেটা যোগ্য ছিল। একাডেমিতে সবাই খুব ভালো করেই জানে সে কেমন মানুষ। এরপর সুরান ওয়ার্নিং দিয়ে বলে, চুফেংকে যদি এখনই রিলিজ না করো এটা তোমার জন্য খুব ভালো হবে না। এই কথা এল্ডার লিউয়ের একদম ভালো লাগে না। সে রেগে গিয়ে নিজের পাওয়ার রিলিজ করে দেয় আর চিৎকার করে বলে, তোমার ফাদার একাডেমির হেডমাস্টার বলে এই না যে তুমি যা খুশি তাই করবে। এটা শুনে সুরান নিজের অরা আনলিশ করে, যেখানে আমরা দেখি মিস সুরানের কিলিং অরা বেশি ছিল, যার কারণে এল্ডার লু খুব দ্রুত বুঝে যায় সে স্ট্রেঞ্জে মিস সুরুকে হারাতে পারবে না। তাই সে আপাতত পিছু হাঁটার সিদ্ধান্ত নেয়, কারণ সে পরে সুযোগ বুঝে রিভেঞ্জ নেওয়ার প্ল্যান করবে। এরপর আমরা দেখি সু উই দ্রুত গিয়ে চুফেংকে মুক্ত করে দেয়। তারপর এল্ডার সুরান চুফেংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় আস্তে আস্তে এল্ডার সুরান তাকে বকা দিতে শুরু করে। সে বলে, তুমি একটু কম পাগলামি করতে পারো না? সবসময় কোনো না কোনো ট্রাভেল তৈরি করতেই থাকো। তুমি যদি এভাবেই চলতে থাকো তাহলে ভবিষ্যতে আমিও তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। এরপর সিন শিফট হয়ে যায় বাইরের জঙ্গলে। সেখানে সুমে ইশারা করে চুফেংকে বলে, তোমাকে এল্ডার সুরানকে থ্যাংক ইউ বলা উচিত। চুফেংও সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস জানায়, কিন্তু এল্ডার সুরান হালকা হেসে বলে, আমাকে না সুমিকে থ্যাঙ্কস দাও, কারণ সময় মতো সে এসে আমাকে যদি কনভিন্স না করতো আজ হয়তো তুমি বেঁচেই থাকতে না। এরপর দুই
বোন নিজেদের মিশন নিয়ে কথা বলতে শুরু করে। চুফেংও জানতে চায় উইং অ্যালায়েন্সে আসলে কি মিশন নিয়েছে। তখন সুমে এক্সপ্লেন করে একজন এক্সপার্ট কাল্টিভেটর কাসেল সিটিতে মারা গেছে আর তার রেখে যাওয়া ট্রেজার খুঁজে বের করার মিশন উইং অ্যালায়েন্স নিয়েছে। সেখানে সিক্রেট টেকনিক্স, ট্রেজার আর রেয়ার রিসোর্সেস পাওয়ার চান্স আছে। এই কারণে তারা সবাই এই মিশনে যাচ্ছে। এরপর সবাই এরকম কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই চুফেং হঠাৎ অনুভব করে কেউ যেন তাদের উপর নজর রাখছে। এটা টের পেয়ে সুমি আর সুরান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি ঠিক আছো তো? কিন্তু চুফেং কিছু না বলে সামনে হাঁটতে থাকে। ঠিক তখন সুমি এসে তাকে ছোট্ট একটা ব্যাগ দেয়। তারপর সে এক্সপ্লেন করে দেখতে ছোট হলেও এর ভিতরে তুমি অনেক জিনিস স্টোর করতে পারবে। কিন্তু চুফেং সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা একটা এক্সট্রিমলি ভ্যালুয়েবল স্টোর ব্যাগ, তাই সে এটা নিতে চাচ্ছিল না। কিন্তু সুমি তাকে থামিয়ে দিয়ে বলে চুপ করো, তুমি আমাকে হেল্প করেছিলে, এটা শুধু ছোট্ট একটা গিফট। এই কথা বলে সে দ্রুত নিজের সিস্টারের পিছনে পিছনে চলে যায়। তারপর নেক্সট ডে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি হোয়াইট ব্রাদার সুমি আর চুফেং রওনা হয়ে গেছে টম সিটির দিকে। তাদের জার্নি অনেক লং ছিল, তাই তারা রাতে রেস্ট নেওয়ার জন্য একটা জায়গায় থামে। কিন্তু গভীর রাতে হঠাৎ চুফেং এর মনে হয় এখনো তাদের উপর কেউ নজর রাখছে। তাই চুফেং চুপচাপ উঠে আশেপাশে দেখতে শুরু করে। অন্যদিকে সত্যি একজন লোক তাদের আড়াল থেকে ফলো করছিল। সে নিজের মনে বলে অবিশ্বাস্য, এত কম বয়সে চুফেং এর স্পিরিচুয়াল পারফেকশন এত স্ট্রং। সাধারণত কেউ আমার প্রেজেন্স টের পায় না, কিন্তু এই ছেলে বারবার আমাকে সেন্স করে ফেলছে। এরপর সেই মিস্ট্রিয়াস লোক সেখান থেকে চলে যায়। তারপর নেক্সট ডে সিনে দেখানো হয় তারা চারজন অবশেষে নিজেদের মিশনের লোকেশনে পৌঁছে গেছে। কিন্তু জায়গাটা দেখে চুফেং একটু অবাক হয়ে যায়। সে চারপাশে তাকিয়ে বলে তোমরা কি শিওর এই জায়গাটাই সত্যি কোনো পাওয়ারফুল এক্সপার্টের হোম ছিল? তখন সুমি এক্সপ্লেন করে তুমি বিশ্বাস করবে না, এই ট্রিগুলো হাজার হাজার বছর পুরনো আর প্রতিটা গাছের মধ্যে হিউজ অ্যামাউন্ট স্পিরিচুয়াল এনার্জি আছে। এরপর হোয়াইট ব্রাদার্স চুফেংকে মেন্টাল পাওয়ার সম্পর্কে এক্সপ্লেন করতে শুরু করে। তারা বলে মেন্টাল পাওয়ার এমন একটা অ্যাবিলিটি যা প্রত্যেক মানুষের জন্ম থেকেই থাকে। যার মেন্টাল পাওয়ার যত স্ট্রং হবে সে ডেঞ্জার তত সহজে সেন্স করতে পারবে। তারপর তারা একটা শকিং তথ্য জানায়। তারা বলে পুরো কন্টিনেন্টে নাকি একজন আছে স্পিরিচুয়াল মাস্টার যার মেন্টাল পাওয়ার আনবিলিভেবল লেভেলের স্ট্রং। এমনকি কিংডম সেক্টরের অনেক জিনিয়াস ডিসাইপল পর্যন্ত তার ডিসাইপল হওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু সেই মাস্টার খুব ইজিলি কাউকে একসেপ্ট করে না। এরপর হোয়াইট ব্রাদার্স হঠাৎ চুফেং এর দিকে তাকিয়ে বলে কিন্তু আমরা মনে করি তুমি চাইলে একদিন তার ডিসাইপল হতে পারো। এটা শুনে চুফেং অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে কেন? তারা এক্সপ্লেন করে কারণ আমরা বুঝে গেছি তোমার মেন্টাল পাওয়ার আমাদের সবার থেকে অনেক বেশি স্ট্রং। যদি তুমি প্রপারলি কন্ট্রোল করতে শেখো তাহলে ফিউচারে সেই মাস্টার হয়তো তোমাকে একসেপ্ট করতে পারে। এইসব কথা বলতে বলতে তারা ফাইনালি টমের গেটে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে তারা একটা লোককে দেখতে পারে। প্রথমে সবাই ভাবে লোকটা মারা গেছে, কিন্তু ভালোভাবে চেক করার পর বোঝা যায় সে এখনো বেঁচে আছে। আর তখনই চুফেং নোটিস করে লোকটার কপালে একটা স্ট্রেঞ্জ মার্ক রয়েছে। কৌতূহল বশত সে লোকটাকে টাচ করতে যায়, কিন্তু ঠিক তখনই লোকটা তার হাত শক্ত করে ধরে আর অ্যাংরি ভয়েসে বলে তুমি আমার সাথে কি করতে চাচ্ছিলে? এই সিন দেখে দূরে লুকিয়ে থাকা মিস্ট্রিয়াস পারসন পর্যন্ত শকড হয়ে যায়। সে নিজের মনে বলে এই লোকটা আসলে কে, তার অরা এত ডেঞ্জারাস কেন? এরপর আমরা দেখতে পাই সেই লোকটার চোখের ভেতর অদ্ভুত এক সিম্বল জ্বলতে শুরু করেছে আর ধীরে ধীরে সে স্ট্রেঞ্জ এনার্জি চুফেং এর বডির ভিতর প্রবেশ করতে থাকে। আর ঠিক এই ডেঞ্জারাস ক্লাইম্যাক্সের সাথে এপিসোড 3 এখানে শেষ হয়ে যায়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর সুন্দর একটা কমেন্ট করে দিও।